বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো সংখ্যা জগতের একটি প্রকার বাস্তব সংখ্যা সম্পর্কে। এই বাস্তব সংখ্যা থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যার প্রমাণস্বরূপ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো প্রশ্ন, শুধু এতেই সীমাবদ্ধ না, এরকম শত শত প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসে থাকে। আর এই বাস্তব সংখ্যা সম্পর্কে যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা দেখা মাত্রই আনসার করতে পারবেন, সেই লেভেলের বেসিক আলোচনা করব আমি আজকের এই ভিডিওতে। ভিডিওটি দেখার পর আপনারা বাস্তব সংখ্যা সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলেই দেখা মাত্রই আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তার জন্য ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে। এই বাস্তব সংখ্যার দুটি প্রকার, একটি হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করতে হলে মূলদ এবং অমূলদ সংখ্যার কতগুলো বৈশিষ্ট্য জানতে হবে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাই দিব, যার পর আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব মূলদ সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে। এখানে 5টি বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলে আপনাদের অনেক মজা লাগবে এই বাস্তব সংখ্যা। প্রথমে জেনে নেই মূলদ সংখ্যার সংজ্ঞাটা কি। পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 হলে পি বাই কিউ আকারে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। হয়তোবা এই বিষয়টা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেননি। এইখানে দেওয়া আছে পি আর একটা অক্ষর কিউ। এগুলো যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা মানে যেগুলো দশমিক নয় সেই সংখ্যাগুলো, ধরে নিলাম আমি পি ইকুয়াল 1 2 3 এবং কিউ ইকুয়াল 2 5 7, এরকম আরও যত সংখ্যা আছে দশমিক না যেগুলো, সব সংখ্যা আপনাদের মনে যেতে চায় সেটাই ধরে নিতে পারবেন। এখন এই পি বাই কিউ আকারে যদি আমি প্রকাশ করি তাহলে যেটা হবে সেটা হবে এরকম, যে পি বাই কিউ। তাহলে কেমন দাঁড়াবে? যদি প্রথমে এই পির পরিবর্তে এই 1 দেই বা এই কিউ এর পরিবর্তে এখানে যে 3টা আছে এই 3টা ছাড়াও আরও যত সংখ্যা আছে তার থেকে যে কোনো একটা যদি দেই তাহলে এটা দেখেন এই যে পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। এই ধরনের যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে সেটা হবে মূলদ সংখ্যা। এখন কথা হলো কোন সংখ্যাগুলোকে এভাবে আমরা প্রকাশ করতে পারবো। যে কোনো দশমিক সংখ্যা যদি হয়, যেমন আমি যদি বলি 1.5 7, তাহলে এটাকে পি বাই কিউ আকারে আমি কেমন করে প্রকাশ করতে পারবো? পি বলতে হবে লব আর কিউ বলতে হবে হর। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি পি বাই কিউ আকারে প্রকাশ করি তাহলে আমরা কিভাবে করব? এটা হলো দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাকে পি বাই কিউ আকার মানে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা, অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করা। তাহলে আমরা প্রথমে কি করব? এই দশমিক বিন্দুটাকে বাদ দিয়ে যে সংখ্যাটি হয় সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা উপরে লিখব। যদি উপরে লিখি তাহলে এটা পি হিসেবে কাজ করছে। 157.কে বাদ দিয়ে আমরা পির জায়গায় লিখে দিলাম। তারপর কিউ এর জায়গায় কি লিখতে হবে? প্রথমে এই যে দশমিকটা দেখতে পাচ্ছি আমরা, এই দশমিকের পরিবর্তে একটা 1, তারপর দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে, একটা অঙ্ক 2টা অঙ্ক, যতগুলো অঙ্ক থাকবে ততগুলো আমরা শূন্য দিব। তাহলে দেখেন এই যে দশমিক ভগ্নাংশটা ছিল এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। এটা পি হিসেবে কাজ করছে আর এটা কিউ হিসেবে কাজ করছে। এইভাবে যে দশমিক ভগ্নাংশগুলো থাকবে সেই ভগ্নাংশগুলোকে আমরা যদি এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে মূলদ সংখ্যা। এই হলো মূলদ সংখ্যার সংজ্ঞা। এখন আমরা জানবো এই মূলদ সংখ্যার কয়েকটি বৈশিষ্ট্য। তার আগে আমি এই জায়গাটুকু একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার হয়ে গেল। এখন 1 নম্বর বৈশিষ্ট্যটা দেখে নিই। এখানে বলা হয়েছে শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলদ সংখ্যা। শূন্য আমরা সবাই জানি। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো 1 2
3 এইভাবে যত সংখ্যা আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা। তাহলে এই ধরনের সংখ্যাগুলো যদি হয় আমরা বলতে পারবো সেটা মূলদ সংখ্যা। আর শূন্য তো সবাই জানি। তারপরে এখানে আছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ আপাতত আমি করছি না। এই যে দেখেন এই বাস্তব সংখ্যার প্রকারের মধ্যে যখন আলোচনা করব এইখানে প্রকৃত এবং অপ্রকৃত আছে। এইখানে যখন আমি আসব তখন এই প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত যেটা আপনারা জেনে নেবেন সেটা হলো যে শূন্য স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে সেগুলো নিঃসন্দেহে মূলদ সংখ্যা। 2 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা আসি তাহলে দেখব যে প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। প্রত্যেক পূর্ণ সংখ্যা কি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে সবগুলোই পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশমিক বিন্দু যদি না থাকে এবং এই p/q আকারে যদি না থাকে তাহলে সেগুলো হলো পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলো সবগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখানে উদাহরণগুলো দেওয়া আছে। এই যে দেখেন যে এই যে পূর্ণ সংখ্যা কি 0, 1, 2, 3 এই সব সংখ্যাগুলোই পূর্ণ সংখ্যা। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। এই পর্যন্ত পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে 1/2, 5/3 এগুলো পূর্ণ সংখ্যা না, এগুলো সাধারণ ভগ্নাংশ। এগুলো সাধারণ ভগ্নাংশ, তবুও এগুলো মূলদ সংখ্যা। কেননা এই যে আমি প্রথমে সংখ্যাটাতে বলেছি যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ সংখ্যা। দেখেন এটা যদি একটা ভগ্নাংশ হয় এটাকে p/q আকারে প্রকাশ করছে। এটা হলো 1টা হলো p আর 2টা হলো q। p/q আকারে প্রকাশ করা গেছে, তাহলে এটা মূলদ সংখ্যা। একইভাবে 5/3 এটাও মূলদ সংখ্যা। আর একটা এখানে দেখতে পাচ্ছেন যে রুট ওভারের ভিতরে আছে কত? 81। রুট ওভারের ভিতরে 81 এটা মূলদ সংখ্যা। কেন এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা যদি আমি করি যে রুট ওভারের ভিতরে কোনো একটা সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই মূলদ সংখ্যা হয়। এখন পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে ভাঙলে একই রকমের দুইটি সংখ্যা পাবো, এই সংখ্যা দুটোকে গুণ করলে এই পূর্বের সংখ্যাটাই ফিরে আসবে। যেমন এখানে দেওয়া আছে রুট ওভারের ভিতরে 81। 81কে আমি যদি এইভাবে ভাঙি যে 9 গুণ 9, দেখেন এখানে একই ধরনের সংখ্যা, এটাও 9 এটাও 9, এই দুটোকে গুণ করলে আবার ফিরে পাবো আমি কত? 81। তাহলে এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। এখন এই পূর্ণবর্গ সংখ্যার মধ্যে যদি রুট ওভার থাকে, পূর্ণবর্গ সংখ্যার উপর রুট ওভার থাকলে তাহলে সেটা হবে মূলদ সংখ্যা। আবার আমি যদি এই 81 বাদ দিয়ে আমি যদি 80কে চিন্তা করি তাহলে 80কে আপনি দেখেন কখনোই কি করতে পারবেন না, একই দুইটা সংখ্যা আকারে ভাঙতে পারবেন না। তাহলে এটার উপর যদি রুট ওভার থাকে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট ওভার থাকে সেটা হবে মূলদ সংখ্যা। আরও একটা জিনিস আমরা বুঝতে পারি যে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বুঝবো। যে কোনো একটা সংখ্যার উপর যদি আমরা কি করি, বর্গ করি, বর্গ করলে যে ফলাফলটা আসবে সেটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 1-এর উপর বর্গ করলে হয় 1, 1 একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপর 2 কি পূর্ণবর্গ সংখ্যা না? 2 পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু 2-এর উপর যদি স্কোয়ার করি, 2-এর উপর স্কোয়ার করলে বর্গ করলে কত হবে? 4 হবে। 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার 4কে আমি যদি একইভাবে ভাঙি, একই রকম দুইটা সংখ্যাকে ভাঙতে পারবো। যেমন 4কে আমি যদি এইভাবে ভাঙি যে কি করব আমি 2 গুণ 2, তাহলে দেখেন এই যে এই দুইটা সংখ্যা কিন্তু একই রকম এবং এই দুইটা সংখ্যাকে গুণ করলে আমরা এই 4কে ফিরে পাই। তাহলে 4 হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই 4-এর উপর যদি রুট ওভার থাকে সেটা হবে মূলদ সংখ্যা। তারপরের বৈশিষ্ট্য হলো যদি দশমিকের পরের ঘরগুলো সসীম হয় অর্থাৎ গণনা করা যায় তবে সংখ্যাটি মূলদ সংখ্যা হয়। যেমন 5.345, তারপর 2.35 এগুলো সসীম দশমিক। কেন? দেখেন দশমিকের পর কয়টা সংখ্যা আছে আমরা গণনা করতে পারছি। এখানে দশমিকের পর সংখ্যা আছে কয়টি? প্রথমটাতে যদি দেখেন তাহলে খেয়াল করবেন যে দশমিকের পর সংখ্যা আছে 3টি, 3, 4, 5। আবার এটাতে দশমিকের পর সংখ্যা আছে 2টি, 3 এবং 5। এটা হলো সসীম, অর্থাৎ দশমিকের পরে কয়টি সংখ্যা আছে সেটা যদি গণনা করতে পারেন তাহলে সেটা সসীম দশমিক ভগ্নাংশ। আর সসীম দশমিক ভগ্নাংশগুলো সবগুলো কি সংখ্যা হয়? মূলদ সংখ্যা হয়। কেন? এই সসীম দশমিক সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি? p/q আকারে প্রকাশ করতে পারি। আমি যদি প্রথম দেখাই, প্রথমে এখানে যেটা দেওয়া আছে 5.45
7 যাই হোক না কেন, যে কোনো দশমিক সংখ্যার পর যদি এই দশমিক বিন্দুর পর সংখ্যাগুলোকে যদি গণনা করা যায়, অর্থাৎ কয়টা সংখ্যা আছে এইভাবে যদি আপনি গণনা করতে পারেন, তাহলে সেটা সসীম দশমিক ভগ্নাংশ। আর সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। যেমন এই দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে আপনি লিখবেন পি এর জায়গায়, অর্থাৎ 5 4 5 7। তারপর এই দশমিক বিন্দুটাকে তুলে দিয়ে দশমিক বিন্দুর পরিবর্তে কিউ এর জায়গায় লিখবো একটা 1। তারপর দশমিক বিন্দুর পর যে কটা অঙ্ক আছে, 1টা 2টা 3টা, 5 4 7, 3টা অঙ্ক আছে। তাহলে 3টা যদি শূন্য দিয়ে দেই, তাহলে দেখেন এটা আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটা হলো মূলদ সংখ্যা। এই জন্যই সসীম দশমিক ভগ্নাংশগুলো মূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম হতো যে এটা যদি সসীম না হয়ে যদি অসীম হতো, অর্থাৎ দশমিকের পর কতগুলো অঙ্ক আছে সেটা যদি আমরা গণনা করে শেষ না করতে পারতাম, সেটাকে মূলদ সংখ্যা বলা যেতেও না। কেন বলা যেত না? সেটা কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করা যেত না। আমি যদি একটা বলি, যেমন 2 দশমিক, এখানে ধরে নিলাম 5 2 1, তারপরে এইভাবে ডট 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 দিয়ে রাখলাম। ডট ডট দ্বারা বোঝাচ্ছে যে দশমিকের পরে আরও অসংখ্য অঙ্ক আছে। কি কি আছে তা আমরা জানি না। তাহলে এটা হলো কি? সসীম না, এটা হলো অসীম দশমিক। এই অসীম দশমিক ভগ্নাংশ মূলদ হবে না, অমূলদ হবে। কেননা এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। কেন যাবে না দেখেন, একটু যদি আমরা দেখার চেষ্টা করি। এই দেখেন দশমিক বিন্দুটা বাদ দিয়ে যদি পি এর জায়গায় লিখি, তাহলে কি লিখব? আমরা যদি 2 লিখি, 2 5, তারপর কি আছে 2, তারপর কি আছে 1। এখন এই যে অসীম যে বলছি আমি, দশমিক এখানে আরও অনেক অঙ্ক আছে, এগুলো কি আছে? এগুলো তো আমরা জানিই না। তাহলে এখানে কি লিখব? কিছুই লিখতে পারবো না। আরও একটা জিনিস যদি খেয়াল করি, এখানে দশমিকের পরিবর্তে কিউ এর জায়গায় যদি একটা 1 দেই এবং এরপরে যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা শূন্য দিতে হবে। এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, কিন্তু এই যে ডট 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 দ্বারা বোঝাচ্ছে আরও অনেক অঙ্ক আছে। কী অঙ্ক আছে সেগুলো জানিই না। তাহলে কতগুলো অঙ্ক আছে সেটাও জানি না। তাহলে এখানে কয়টা শূন্য দিব সেটাও আমরা জানি না। তাহলে এই দশমিকটা যদি অসীম হয়, সেটা মূলদ হবে না। কেন মূলদ হবে না? সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এর পরবর্তী বৈশিষ্ট্যটা যদি আমরা খেয়াল করি, পরের বৈশিষ্ট্যটাতে বলা হয়েছে দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয় তবে সংখ্যাটি মূলদ। যেমন এখানে দেওয়া আছে 5.3333, আবার ফিরে এখানে দেওয়া আছে ডট 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 ডট। তার মানে এখানেও কতগুলো অঙ্ক আছে আমরা জানি না। তাহলে এটা কি বলা যাবে? বলে এটা কি সসীম বলা যাবে না অসীম বলা যাবে? নিশ্চয়ই এটাকে অসীম বলা যাবে, কারণ ডট ডট দ্বারা বোঝাচ্ছে যে আরও অনেকগুলো 3 আছে। তার মানে অসীম। কতগুলো আছে আমরা জানি না। কিন্তু এর আগের বৈশিষ্ট্যটা আমরা বলছিলাম যদি অসীম হয় তাহলে সেটা অমূলদ হবে। কিন্তু এখানে বলল অসীম হওয়ার পরেও মূলদ হবে। তার শর্ত হলো যে এই দশমিকের পরের অঙ্কগুলো যে আছে সেগুলো অভিন্ন হতে হবে, অর্থাৎ একই জিনিস বারবার 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 আসতে হবে। যেমন এখানে দেওয়া আছে 5.333, এইভাবে ডট 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 দেওয়া আছে। তার মানে বারবার এরপরে আরও যতগুলো আছে এরা সবই 3 আছে। তার মানে কি একই সংখ্যার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। একই সংখ্যার বারবার পুনরাবৃত্তি যদি হয় সেটা অসীম দশমিক হলেও সেটা হবে কি? মূলদ সংখ্যা। এই জিনিস দুটো ভালো করে আপনারা একটু খেয়াল রাখবেন। এই বৈশিষ্ট্য এই দুটি, এই যে এই বৈশিষ্ট্য দুটি বুঝতে হবে। একটা সসীম হওয়ার পরেও মূলদ হচ্ছে আর একটা মূলদ হচ্ছে না। কখন মূলদ হবে? যদি দশমিকের পর সংখ্যাগুলো একই সংখ্যা বারবার ফিরে আসে তাহলে মূলদ হবে। আবার দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার ফিরে নিয়ে এসে যদি ভিন্ন ভিন্ন সংখ্যা আসে তাহলে সেটা মূলদ হবে না। তারপরের বৈশিষ্ট্যটা বলছে সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এখন কথা হলো যে পৌনঃপুনিক সংখ্যা কি? এই যে আমরা বললাম এখানে যে দশমিকের পর একই সংখ্যা যদি বারবার বারবার পুনরাবৃত্তি হয় তাহলে সেটাকেই বলা হয় পৌনঃপুনিক। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, আবৃত দশমিক বা পৌনঃপুনিক আকারে এইভাবে লিখতে পারবো। এই 5টাকে 5 লিখে দিব, তারপরে এই দশমিকটা দশমিক লিখব। এরপর দেখব যে কি সংখ্যার পুনরাবৃত্তি বারবার হচ্ছে। 3-এর বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে 3-এর উপর একটা এইভাবে একটা বিন্দু দিয়ে দিব, এটাকে বলা হয় পৌনঃপুনিক। এটা যদি দেই এটা দ্বারা বোঝাবে যে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ অথবা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। তার মানে এই যে উপরে যে একটা বিন্দু আছে এটা দশমিক না, এটা সংখ্যার উপরে থাকবে। দশমিকের পরের অঙ্কের এই অঙ্কের উপরে যদি থাকে সেটাকে বলা হয় পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ। এরকম ভগ্নাংশ যদি থাকে এটাও হবে
মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো যে আমরা বললাম, এই মূলদ সংখ্যার বৈশিষ্ট্য এই মুহূর্তে যদি আপনাদের মাথায় না ঢুকে থাকে, ভিডিওটি আরেকবার দেখবেন তাহলে মাথায় ঢুকে যাবে। এখানে আমাদের প্রথম যে মূল সংখ্যাটি ছিল সেটা মূলদ সংখ্যা। এই কয়েকটা সংখ্যা দিয়েই আপনারা সারা জীবন মূলদ সংখ্যাকে চিহ্নিত করতে পারবেন। এখন যে বিষয়টি আসবে সেটা হলো অমূলদ সংখ্যা। তাহলে এই অমূলদ সংখ্যারও 5টা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো খুব সহজেই বুঝতে পারবেন, কারণ মূলদ সংখ্যার সবগুলোই প্রায় বিপরীত বৈশিষ্ট্য হবে। জানি আমি আলোচনা করলে আপনাদের মাথায় খুব সহজেই ঢুকে যাবে এবং সারা জীবনের জন্য এই মূলত অমূলদ সংখ্যাকে আপনারা উপলব্ধি করতে পারবেন। তাহলে এখন আমি অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো দেখে নিব। দেখেন অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যে কি বলা হয়েছে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যায় আমরা দেখেছিলাম কি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যদি প্রকাশ করা যায় মূলদ, আর যদি প্রকাশ করা না যায় সেটা হলো অমূলদ। যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কিউ মানে নিচের সংখ্যাটা কখনোই 0 হতে পারবে না। যেমন উপরে যাই থাকুক না কেন, 1 2 3 4 5 যাই থাকুক না কেন, নিচে যদি 0 হয়ে যায়, অর্থাৎ কিউ এর জায়গায় যদি 0 হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞায়িত হবে। আপনারা ক্যালকুলেটরে এই জিনিসটা একটু ট্রাই করে দেখতে পারেন, এর সংজ্ঞা আসবে না, অর্থাৎ ক্যালকুলেটর এরর দেখাবে। এই জন্য এই সংখ্যা মানে হরে কখনো 0 হয় না। তাহলে যদি p/q আকারে প্রকাশ করি আমরা, এই যে কিউটা যে আছে, কিউ এর স্থানে 0 বাদ দিয়ে পৃথিবীর সব সংখ্যায় হতে পারবে। তাহলে p/q আকারে যদি প্রকাশ না করা যায় সেটাকে অমূলদ সংখ্যা বলে। এই ধরনের সংখ্যা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। কোনটাকে করা যায় না, যদি কোনো একটা অসীম দশমিক ভগ্নাংশ হয় সেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। আমি 1 নম্বর আলোচনা মূলদ সংখ্যার বৈশিষ্ট্যে বলেছিলাম কখন অমূলদ হয় আর কখন মূলদ হয়। তারপরেও যদি একটু দেখানোর চেষ্টা করি, যে আমি যদি বলি যে 1 দশমিক, যা মন চায় তাই দেন, 5 7 দিয়ে এখানে ডট 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 দিই, এটা হলো কি দশমিক ভগ্নাংশ? সসীম দশমিক ভগ্নাংশ। সসীম না, সরি, এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। কেন? এই দশমিক তুলে দিয়ে উপরে আপনি কি দিবেন বলেন? 1, তারপর 5, তারপর 7, এই পর্যন্ত দেওয়া আছে, এই পর্যন্ত না হয় আমরা দিলাম। তারপরে এই যে ডট 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 অনেক অঙ্ক আছে, কি অঙ্ক আছে সেটাই জানি না, তাহলে এখানে কিছুই দিতেও পারবো না, তাহলে এটা সংজ্ঞায়িত হয় না। একইভাবে দশমিকের পরিবর্তে এখানে 1 দিয়ে এখানে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য দিতে হয়। এখানে এই ডট ডটের মধ্যে কতগুলো অঙ্ক আছে আমরা নিজেই জানি না, তাহলে এখানে কতগুলো শূন্য দিব সেটাও জানি না। তাহলে এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে এটা অমূলদ সংখ্যা। 2 নম্বর বৈশিষ্ট্যটা বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা নয়, যদি আমি বলেছিলাম এখানে যদি কোনো একটা সংখ্যা পূর্ণ সংখ্যা হয় সেটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর যদি পূর্ণ সংখ্যা না হয় সেটা অমূলদ সংখ্যা। যেমন উদাহরণ, এই রুট ওভারের ভিতরে কি আছে? 2 আছে। 2 তো পূর্ণবর্গ সংখ্যা না, কেননা 2কে ভেঙে আপনি একই সংখ্যা লিখতে পারবেন না, এবং তারা গুণ করে আবার ফির এই 2 ফিরেও আসবে না। তার 3 একটা পূর্ণবর্গ সংখ্যা না, 5 7 এগুলো পূর্ণবর্গ সংখ্যা না। এই বৈশিষ্ট্যটা খুব ভালো করে মনে রাখতে হবে। রুট ওভারের ভিতরের সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় তাহলে সেই সংখ্যাটা মূলদ হয়, আর যদি পূর্ণবর্গ না হয় সেটা অমূলদ হয়। এখানে একটা বৈশিষ্ট্য বাদ গেছে, সেটা হলো যে পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা হয়। যে কোনো একটা সংখ্যা যদি থাকে সেই সংখ্যাটাকে যদি আপনারা ঘন আকারে লিখতে না পারেন তাহলে সেটা হবে কি? অমূলদ সংখ্যা। আর ঘন আকারে যদি লিখতে পারেন সেটা হবে মূলদ সংখ্যা। এখন ঘন আকারটা কি? যেমন পূর্ণ সংখ্যা কি বলছিলাম, যে কোনো একটা সংখ্যাকে যদি ভেঙে আমি একই 2টা সংখ্যা পাই এবং তাদের গুণফল যদি সেই সংখ্যাটা ফিরে আসে তাহলে সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4কে যদি আমি ভাঙি 2 গুণ 2, তাহলে দেখেন 2টা একই সংখ্যা এবং এই 2টাকে গুণ করে আমরা 4 পাবো, তাহলে এটা কি? পূর্ণ বর্গ সংখ্যা। এখন পূর্ণ ঘন সংখ্যা কি? যেমন আমি যদি এখানে 27 লিখি, তাহলে 27কে যদি আমি ভাঙি তাহলে 3 গুণ 3 গুণ 3। বর্গর ক্ষেত্রে, পূর্ণবর্গর ক্ষেত্রে 2টো হতে হবে, আর ঘনর ক্ষেত্রে 3টে হতে হবে। দেখেন এই 3টা একই সংখ্যা, 3টাই 3, এই 3টাকে যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে কত? 27। তার মানে তখন আমি এইভাবে লিখতে পারবো, যে এইভাবে লিখতে পারবো, এই যে 27 এই ঘনমূল, তার মানে এখানে 3 হবে, এটা হলো ঘনমূল।
এই ঘনমূলের ভিতরে সংখ্যাটা যদি পূর্ণ ঘন সংখ্যা হয় তাহলে সেটা হবে মূলদ সংখ্যা, আর যদি না হয় সেটা হবে অমূলদ সংখ্যা, এই বৈশিষ্ট্যটি। তাহলে এটা আলোচনা হয়ে গেছে। তারপরেরটা হলো দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় তবে সংখ্যাটি অমূলদ হবে। এটা বলেছিলাম আমি। এই যে এখানে দেখেন 5.5.357 তারপরে ডট 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 দিছে, তার মানে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, একই সংখ্যা না। এই যদি ভিন্ন ভিন্ন সংখ্যা হয় এবং তারা যদি অসীম হয় তাহলে সেটা হবে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কেননা এটাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না। বিশেষ গুরুত্বের সাথে যেটা মনে রাখতে হবে, এই যে এটা অনেক সময় সসীম বা অসীম হওয়ার পরেও মূলদ হয়। কখন? যদি দশমিকের পরের সংখ্যাগুলো একই হয়। যেমন 2 আমি যদি বলি 5 বা 2.44 এইভাবে বারবার যদি দশমিকের পর একই ফিরে আসে এবং সেটা যদি অসীমও হয় সেটা হবে মূলদ সংখ্যা। আর দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন সংখ্যা হয় অসীম হলে সেটা হবে অমূলদ সংখ্যা। তারপরের বৈশিষ্ট্য হলো গাণিতিক বিশেষ সংখ্যা, এটা হলো পাই আর এটা হলো অয়লারের সংখ্যা ইত্যাদি অমূলদ সংখ্যা। মাথায় রাখবেন এই দুইটা সংখ্যা যদি কোথাও থাকে, একটা নাম হলো পাই আর একটা হলো অয়লারের সংখ্যা, এই দুইটা সংখ্যাকে সবসময় আমরা অমূলদ সংখ্যা বলবো। এই বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখেন তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই মূলদ এবং অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য দিয়ে আপনারা কতটুকু উপকৃত হলেন তা একটু আমরা যাচাই করে নিই। এখন কতগুলো প্রশ্ন আমরা দেখব, যার আনসার আমি করব না, আপনারা নিজেই করতে পারবেন। প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে √3, তার মানে রুটের ভিতরে একটি সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাটা কি ধরনের সংখ্যা? আচ্ছা, এখানে মূলদ এবং অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যে আমি বলেছিলাম যে কোনো একটা সংখ্যা যদি পূর্ণবর্গ না হয় তার উপর যদি √, থাকে, যেমন 3 এটা পূর্ণবর্গ সংখ্যা না, এর উপর কি আছে? বর্গমূল আছে, তাহলে কি সংখ্যা হবে এটা? আবার √এর ভিতরে যদি একটা পূর্ণবর্গ সংখ্যা থাকে, যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটা হবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর যদি না থাকে সেটা হবে অমূলদ সংখ্যা। তাহলে এখন বলেন এই √3 এটা কোন ধরনের সংখ্যা? নিশ্চয়ই এটি একটি অমূলদ সংখ্যা। তারপরের প্রশ্ন √5, তার মানে 5-এর উপর যদি √, থাকে কি ধরনের সংখ্যা? তাহলে নিশ্চয়ই 5 পূর্ণবর্গ সংখ্যা না, 5-এর উপর যদি √, থাকে সেটাও একটি অমূলদ সংখ্যা। কোনটি মূলদ সংখ্যা? এখন কথা হলো যে কোনটি মূলদ সংখ্যা। এখন আমরা মূলদ এবং অমূলদের বৈশিষ্ট্য দিয়ে যাচাই করব। প্রথম যদি আমরা কি ধরি, খ নাম্বারটা ধরি। দেখেন 11 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 11-এর উপর যদি √, থাকে সেটা কখনোই মূলদ সংখ্যা হয় না, এটা অমূলদ সংখ্যা হয়, তাহলে এই অপশনটি বাদ। তারপর ঘ নাম্বারে দেওয়া আছে √2, 2-এর উপর যদি √ থাকে, 2 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটাও মূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা। তারপর 3, এই 1 নাম্বারটাতে বলে আসছি এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা, তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা হলো ক। কেন মূলদ সংখ্যা ক? এখানে দেওয়া আছে 144, আর আমি বলছিলাম যে √এর ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে সেটা মূলদ সংখ্যা। 144 পূর্ণবর্গ সংখ্যা। কেন? 144কে আপনি একই দুইটা সংখ্যা আকারে ভাঙতে পারবেন, যেমন 12 গুণ 12, 12 আর 12 গুণ করলে হয় কত? 44, 144। তাহলে এর বর্গমূল হলো শুধু 12, অর্থাৎ এই যে এটা দিয়ে হয় 12। কেমন করে হয় দেখেন, এইখানে কি আছে বলেন, যে এই 12 গুণ 12, তার মানে দুইটা 12 আছে, তার মানে হলো 12-এর উপর কি √, তো আছে, তার উপর একটা স্কোয়ার আছে, এই স্কোয়ার এবং রুটে কাটা, তাহলে হলো শুধু 12, অর্থাৎ 144-এর বর্গমূল হলো 12। সেই কথা পরে আমি বলে নিছি যে √এর ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেটা মূলদ সংখ্যা, তাহলে এর উত্তর ক নাম্বার। তারপর এটা বলছে কোনটি মূলদ সংখ্যা, আবার বলছে কোনটি মূলদ সংখ্যা। তাহলে দেখেন এই যে 13 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটা অমূলদ। 3 পূর্ণবর্গ সংখ্যা নয়, অমূলদ। 11 পূর্ণবর্গ সংখ্যা নয়, অমূলদ। ঘ 25 হলো পূর্ণবর্গ সংখ্যা। যেমন 25কে যদি আমি ভাঙি তাহলে কি আকারে ভাঙতে পারবো? আমি এটাকে ভাঙতে পারবো 5 গুণ 5, দুইটা একই সংখ্যা দিয়ে ভেঙে যদি গুণ করে আবার ওই সংখ্যাটা পাওয়া যায় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যার উপর √ থাকলে সেটা মূলদ সংখ্যা, তাহলে ঘ নাম্বার মূলদ সংখ্যা। 5 নম্বর প্রশ্ন নিচের কোনটি মূলদ সংখ্যা? আবারও আমি যদি দেখি যে এই যে দেখেন ক নাম্বার এটা মূলদ সংখ্যা। কেন বলেন? কি আছে? এটা √ ভিতরে আছে 9,
তাহলে 9কে আমি কি করে ভাঙতে পারবো? 3 গুণ 3, 3 গুণ 3 মানে 3। তার মানে রুট ওভারের ভিতরে আছে পূর্ণবর্গ সংখ্যা, এটা হলো মূলদ সংখ্যা। তারপরে কোনটি মূলদ সংখ্যা, আবার বলছে কোনটি মূলদ সংখ্যা। এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি তাহলে প্রথমে এটা অমূলদ, পূর্ণবর্গ সংখ্যা 9, 11। তারপরে এটা অমূলদ, এটা অমূলদ কেন দেখেন, এই এটা হলো কি, এটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা না মানে কি? অমূলদ। অমূলদকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা অমূলদই থাকে, মূলদ হয় না। তারপর এখানে যদি আমি দেখি 8, 8, 8 কি সংখ্যা? এই রুট ওভারটা 8-এর উপরেও আছে, 7-এর উপরেও আছে। আমি 8কে ভেঙে যদিও পূর্ণবর্গ সংখ্যা করতে পারি, পূর্ণবর্গ সংখ্যা না যদিও করা যায়, কিন্তু 7কে ভাঙা যাবে না, 7 মৌলিক সংখ্যা। তাহলে যে কোনো মানে যে কোনো অমূলদ সংখ্যাকে বা মূলদ সংখ্যাকেও অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা হয় অমূলদ সংখ্যা। তাহলে এটা মূলদ সংখ্যা হবে না, এটা অমূলদ সংখ্যা। এটা কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে যেহেতু এই 3টা হয়নি, এটা হবে। আরও আমি যদি একটু ভেঙে দেখাই, এটা একটু অ্যাডভান্স লেভেল, তারপরেও আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমরা কি করব? এই 27কে ভাঙব। 27কে যদি ভাঙি কি করতে পারি? আমরা করতে পারি 9 গুণ 3, তাহলে 3 নং 27, 27কে ভেঙে লিখতে পারলাম। তারপরে 48, 48কে যদি আমরা ভাঙি তাহলে কি লিখতে পারবো? 3 গুণ 4 গুণ 4, এই তো হলো 48। তার মানে 4 4 গুণ করলে হয় 16, 3 16 48। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন, এই দেখেন রোডের মধ্যে প্রথমে কি আছে? প্রথমে আছে 9, তারপর আবার গুণ আছে রোডের উপর 3। এই রুট ওভারটা 3-এর উপরেও আছে, 9-এর উপরেও আছে। আমি এটাকে কি করে দিলাম? আলাদা আলাদা করে দিলাম। 3-এর উপর একবার, 9-এর উপর একবার। আবার এই রুট ওভারটা কার কার উপর আছে? প্রথমে এই 4 আর 4-এর উপর আছে। 4-এর 4 এবং 4-এর উপর রুট ওভার থাকলে হয় একটা 4, আমরা ইতিপূর্বে দেখে আসছি। আর একটা আছে কি? রুট ওভার 3। এখন দেখেন এই 3, সরি এখানে রুট ওভার আছে, এই রুট ওভার 3 আর এই রুট ওভার 3 কাটা। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে, নিচে থাকে হলো, নিচে থাকে কত? 4। আর এখানে দেখেন কার উপর আছে? 9-এর উপর রুট ওভার আছে, তার মানে 3। এই সংখ্যাটা কি বলেন তো? এটা p/q আকারে প্রকাশ করা গেল। তাহলে এটা হবে মূলদ সংখ্যা। এখানে একটু গেমজেম বেশি হয়ে গেছে, যার ফলে ভালো করে বোঝা যাচ্ছে না। আমি একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। সর্বশেষ 7 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে যে কোনটি মূলদ সংখ্যা। আচ্ছা, কোনটি মূলদ সংখ্যা এটা কিভাবে বের করতে পারবেন? দেখেন প্রথমে এটা মূলদ সংখ্যা, কারণ রোডের ভিতরে 12 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর এই 27 দেখতে পাচ্ছি, 27 এটা কি? রোডের ভিতর 27 আছে, 27ও পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটাও হবে না। তারপর গ নাম্বারে কি আছে? রোডের ভিতরে কি আছে? 18 আছে, 18 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটাও মূলদ সংখ্যা হবে না। তাহলে মূলদ সংখ্যা হবে কোনটা? ক নাম্বার। তার মানে ঘনমূলের মধ্যে আছে 8। এখন দেখেন এটা কি সংখ্যা? পূর্ণ ঘন সংখ্যা। বর্গ মানে মূলদ সংখ্যার বৈশিষ্ট্যে বলা হয়েছিল যে পূর্ণ ঘন সংখ্যাগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা পূর্ণ ঘন সংখ্যা কেন? সরি, এটা 4 হবে না, এটা হবে 3, পূর্ণ ঘন সংখ্যা 3। দেখেন এটাকে আমি এই 8কে ভাঙতে পারবো, এমনভাবে ভাঙবো যেন 3টে সংখ্যা একই হয়। তাহলে কি হয়? 2 গুণ 2 গুণ 2। এই যে 3টা সংখ্যা একই যদি হয় এবং তাদের গুণফল যদি ওই পূর্বের সংখ্যাটা ফিরে আসে, অর্থাৎ 8 যদি ফিরে আসে, তাহলে সেটা হবে পূর্ণ ঘন সংখ্যা। আর পূর্ণ ঘন সংখ্যা হলে সেটা কি সংখ্যা হয়? মূলদ সংখ্যা হয়। তাহলে এই মূলদ এবং অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো দিয়ে এরকম যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা দেখা মাত্রই বলে দিতে পারবেন। এখন যাই আমরা বাস্তব সংখ্যার বাকি প্রকারগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তাহলে এই দুইটা আমাদের জানা হয়ে গেল। এখন হলো এই মূলদ সংখ্যাটাকে আবার ফির 2 ভাগে বিভক্ত করছে, যা একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোন সংখ্যাগুলো? যেগুলো ভগ্নাংশ না, সেই সংখ্যাগুলোই হলো পূর্ণ সংখ্যা। যেমন আমরা যদি বলি যে 1, 2, এইভাবে পৃথিবীর যত সংখ্যা আছে যেগুলো দশমিক নেই সবগুলোই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার ফির ঋণাত্মক হতে পারে, যেমন -9, -1,
এইভাবে যে কোনো সংখ্যার আগে যদি মাইনাস চিহ্নটা থাকে সেটা ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা। তারপর ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ কোনগুলো? যেগুলো দশমিক বিন্দু থাকে সেটাও একটা ভগ্নাংশ। আবার যদি p/q আকারে থাকে, লব এবং হর বিশিষ্ট থাকে, সেটাও ভগ্নাংশ। যেমন এই ভগ্নাংশ সংখ্যা কি? আমি যদি বলি 1.2, এটা একটা ভগ্নাংশ। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ। এখন এই পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করছে। মাঝেরটা হলো 0, তার পূর্বেরটা হলো ধনাত্মক, পরেরটা হলো ঋণাত্মক। এটা সম্পর্কে যদি একটা কথা বলি তাহলে সংখ্যা রেখার মাধ্যমে জিনিসটা বোঝালে ভালো বোঝা যাবে। যেমন আমি যদি একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখার মাঝে 0 থেকে শুরু করে ডান দিকে যত সংখ্যাগুলো আছে তারা সবগুলোই ধনাত্মক। 1, 2, 3, এইভাবে আরও যত সংখ্যা আছে সবগুলো ধনাত্মক। এবং বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো ঋণাত্মক। যেমন -1, তারপর -2, এইভাবে এইদিকে যত সংখ্যাগুলো যাবে সবগুলো হলো ঋণাত্মক। তার মানে কোনো সংখ্যার সামনে যদি এই মাইনাস চিহ্নটা থাকে সেটা হলো ঋণাত্মক সংখ্যা, আর যদি মাইনাস না থাকে, এইভাবে যদি কোনো চিহ্ন না থাকে সেটা হলো ধনাত্মক সংখ্যা, আর মাঝেরটা হলো 0। তারপর এই ধনাত্মক সংখ্যাটাকে আবার ফির 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মৌলিক সংখ্যা, মাঝেরটা হলো 1, আর এটা হলো যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কি? কথা হলো যে মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে ভাঙলে দুটি উৎপাদক পাওয়া যায়, মাত্র দুটি উৎপাদক পাওয়া যায়। সেই উৎপাদক দুটির মধ্যে একটি হবে 1, অন্যটি হবে ওই সংখ্যা। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যদি আমি একটু লিখে দেখানোর চেষ্টা করি, যেমন মৌলিক সংখ্যা হলো 2। কেন? এই 2কে আপনি কি দিয়ে ভাগ করতে পারবেন? 2কে শুধু 1 দিয়ে ভাগ করতে পারবেন আর 2 দিয়ে ভাগ করতে পারবেন। আর পৃথিবীর কোনো সংখ্যা দিয়ে এই 2কে ভাগ করা যাবে না। তাহলে 2 হলো একটি মৌলিক সংখ্যা। তারপর আমি যদি বলি 3কে কি দিয়ে ভাগ করতে পারবেন? 3কে 1 দিয়ে ভাগ করতে পারবেন আর শুধু 3 দিয়ে ভাগ করতে পারবেন। অর্থাৎ যে সংখ্যাটাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হলো মৌলিক সংখ্যা। আরও যদি বলি, যেমন 11 একটি মৌলিক সংখ্যা। কেন? 11কে কি দিয়ে ভাগ করা যাবে? 11কে 1 দিয়ে ভাগ করা যাবে আর শুধু 11 দিয়ে ভাগ করা যাবে। এখন এই 1 হলো 1 এবং 11 হলো ওই সংখ্যা। যে সকল সংখ্যাকে 1 এবং শুধু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যদি উদাহরণের সাহায্যে বলতে যাই তাহলে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এগুলো মৌলিক সংখ্যা। এখন একটা কথা আসে যে 1 কি মৌলিক সংখ্যা? 1 কখনোই মৌলিক সংখ্যা না। কেন 1 মৌলিক সংখ্যা না? 1কে কি দ্বারা ভাগ করা যায়? শুধু 1 দ্বারা ভাগ করা যায়। এখন আবার যদি বলেন 1 তো ওই সংখ্যা, 1 দিয়েও ভাগ করা যায়, ওই সংখ্যা দিয়েও ভাগ করা যায়, তাহলে 1 কি মৌলিক সংখ্যা হবে? না, 1 মৌলিক সংখ্যা হবে না। কেন? মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হলো মৌলিক সংখ্যার দুটি উৎপাদক থাকবে এবং উৎপাদকগুলো ভিন্ন হবে। যেমন 3-এর 1 এবং 3, 1 আর 3 ভিন্ন। 5, 1 এবং 5 ভিন্ন। কিন্তু 1-এর কি? 1 ও 1, ওই সংখ্যাও 1। যদিও এখানে দুইটি উৎপাদক হয়েছে কিন্তু ভিন্ন উৎপাদক, এই জন্য 1 কখনোই মৌলিক সংখ্যা না। আর একটা কথা বলে রাখা ভালো যে মৌলিক সংখ্যাগুলো সবসময় বেজোড় হয়, কিন্তু একমাত্র মৌলিক সংখ্যা 2। পৃথিবীতে একমাত্র মৌলিক সংখ্যা 2 হলো জোড়। বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি? 2। তারপরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। তাহলে মৌলিক সংখ্যা পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে তার ভিতরে শুধু 2টাই জোড়, আর বাকি সব মৌলিক সংখ্যা হলো বেজোড়। তারপর যৌগিক সংখ্যা। তারপর বলা হয়েছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোন সংখ্যা? যে সংখ্যাকে ভাঙা যায়, একাধিক সংখ্যা দ্বারা ভাঙা যায়। যেমন আমি যদি বলি 4কে কি দিয়ে ভাঙতে পারবো আমরা? অর্থাৎ কি দিয়ে ভাগ করতে পারবো? 4কে 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, তারপর 4 দিয়ে ভাগ করতে পারবো। এখানে উৎপাদক হয়ে গেল কয়টা? 3টা। এই জন্য এটা যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার উৎপাদক হয় শুধুমাত্র 2টা, যার উৎপাদকগুলো একটা 1 এবং ওই সংখ্যাটা। কিন্তু 2-এর অধিক যদি উৎপাদক থাকে তাহলে সেটা হবে যৌগিক সংখ্যা। তারপর আমি যদি বলি 6,
ছয়কে কি দিয়ে ভাঙানো যাবে? ছয়কে কি দিয়ে ভাগ করা যাবে? ছয়কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 6 দিয়ে। তাহলে 2 এর অধিক উৎপাদক আছে। 2 এর অধিক উৎপাদক থাকলে সেটা হবে যৌগিক সংখ্যা। তারপর এবার যাব আমি ভগ্নাংশের প্রকারে। ভগ্নাংশের প্রকারের মধ্যে আছে যে সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। এখন কথা হলো সাধারণ ভগ্নাংশ কোনগুলো, দশমিক ভগ্নাংশ কোনগুলো। সাধারণ ভগ্নাংশ যেগুলোকে ওই যে বলেছিলাম p/q আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ যে ভগ্নাংশের একটা লব এবং একটা হর থাকবে, অর্থাৎ উপরে একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা থাকবে, সেটা হবে সাধারণ ভগ্নাংশ। আর যদি কোনো ভগ্নাংশের মধ্যে দশমিক বিন্দুটা থাকে তাহলে সেটাকে বলা হবে দশমিক ভগ্নাংশ। আমি যদি একটু লিখে দেখানোর চেষ্টা করি তাহলে হবে এরকম। যেমন এই সাধারণ ভগ্নাংশ কোনটা, যেমন 1/2, এটা হলো লব আর এটা হলো হর, তাহলে এটা হলো সাধারণ ভগ্নাংশ। আরও যদি বলি যে 2/7, এটা লব এটা হর, তাহলে এটাও হলো সাধারণ ভগ্নাংশ। তারপর আরও যদি বলি যে এটাকেই উল্টায় যদি লিখি যে উপরে 7 নিচে 2, এটাও একটা সাধারণ ভগ্নাংশ। এইভাবে লব এবং হর আকারে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে সাধারণ ভগ্নাংশ। তারপর আসি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দু থাকবে, যেমন 1.5, এটা একটা দশমিক ভগ্নাংশ। কেন? দশমিক বিন্দু আছে। এই দশমিক ভগ্নাংশটাকে আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। ওই মূল সংখ্যার মধ্যে আমি বলেছিলাম যে দশমিক বিন্দুটাকে তুলে দিয়ে যা হয় তা লিখে দিতে হয়। তাহলে এখানে দশমিক বিন্দুটাকে যদি তুলে দেই কি হবে, 1 আর 5 উপরে লিখে দিব। তারপর দশমিক বিন্দুর পরিবর্তে একটা 1 এবং দশমিক বিন্দুর পরে কি আছে, একটি অঙ্ক আছে। একটি অঙ্ক আছে, কয়টি অঙ্ক আছে? একটি অঙ্ক আছে, এই একটি শূন্য দেব। তাহলে এটা হয়ে গেল কি সংখ্যা, দশমিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশের সংখ্যা হয়ে গেল। অর্থাৎ এটা কিন্তু আবার ফির মূলদ সংখ্যা হলো, কেননা এই যে p/q আকারে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে আমরা এখান থেকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানতে পারলাম। এখন এই দশমিক ভগ্নাংশটা আবার কতগুলো প্রকার আছে। তার একটা হলো প্রকৃত মানে সাধারণ ভগ্নাংশের কয়েকটি প্রকার আছে। তার একটা হলো প্রকৃত আর একটা হলো অপ্রকৃত। তাহলে সাধারণ ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হলো প্রকৃত আর একটা হলো অপ্রকৃত। সাধারণ মানে কি, লব এবং হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ যদি হয় ওই লব এবং হর বিশিষ্ট হয়, যেমন আমি যদি বলি 1/3 অথবা যাই কিছু বলি না কেন, এটা হলো লব, এটা হলো হর, এটা হলো সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের আর একটা প্রকার হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কখন হয়, উপরের লবটা যদি ছোট সংখ্যা হয় এবং হরটা যদি বড় সংখ্যা হয়, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর এর বিপরীতটা যদি হয়, উপরেরটাই যদি বড় হয়ে যায়, যেমন নিচে উপরে হলো 3 নিচে হলো 2, তার মানে উপরের সংখ্যাটা বড়, লবটা হলো বড়, হরটা হলো ছোট, এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। অপ্রকৃত ভগ্নাংশকে থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে, যে কি করতে হয়, এই হরটা দিয়ে এই লবটাকে কি করতে হয়, ভাগ করতে হয়। লব কত আছে, 3, আর হর কত আছে, 2। এটা যদি আমি ভাগ করি তাহলে কি হয়ে যাবে, মিশ্র ভগ্নাংশ হবে। কেমন করে, যে 2 দিয়ে 3-এর মধ্যে কতবার ভাগ যায়, একবার। 2 দিয়ে 3-কে ভাগ করলে একবার যায়, তাহলে 2 একে 2। এখন কি করতে হবে, 3 থেকে 2 যদি বাদ দেই 1। এখন এখানে কি আছে, 1 আছে, 1 2-এর মধ্যে যায় না, তাহলে কি করতে হবে, আমাকে এই অবশিষ্ট যে থাকে একটা উপরে এখানে লিখে দিতে হবে লবের মধ্যে। আর এই যে ভাজক যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি আমরা, 2 দিয়ে ভাগ করছি, এই 2টা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এখানে যদি 2 লিখি তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় 1 সমস্ত 2-এর 1। তাহলে এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। তাহলে এখান থেকে একটা বিষয় বুঝতে হবে যে প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ হয়, মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ হয়। তারপরে এখন দশমিক ভগ্নাংশের প্রকার। দশমিক ভগ্নাংশটা 2 ভাগে বিভক্ত, একটা হলো সসীম আর একটা হলো অসীম আবৃত। আমি বলেছি সসীম ভগ্নাংশ কোনটি, দশমিকের পরের অঙ্কগুলো যদি গণনা করে শেষ করে যায় তাহলে সেটা সসীম, যেমন মূলত অমূলদের মধ্যে বলেছি, আর বিস্তারিত বলছি না। তারপরে যদি শেষ করা যায় তাহলে সসীম। দশমিকের পরে কয়টি অঙ্ক আছে, অঙ্ক সংখ্যা যদি গণনা করে শেষ করা যায় তাহলে হবে সসীম। আর যদি কয়টি আছে সেটা যদি গণনা করে না শেষ করা যায় সেটা হবে অসীম। তারপরে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এখন এখানে একটা কথা হলো, অসীম আবৃত একটা আর অসীম অনাবৃত একটা। যেমন এই 1.5
তারপর যদি দশমিকের পরের সংখ্যাটা যদি একই সংখ্যার পুনরাবৃত্তি হয় 3 3 3 একইভাবে যদি এটা সসীমও হয় কিন্তু দশমিকের পরে সংখ্যাগুলো বারবার একই ধরনের সংখ্যা আসছে, যদি একই ধরনের সংখ্যা আসে তাহলে সেটা হবে কি, সেটাও কিন্তু কি হবে, অসীম হবে। তার মানে দশমিকের পরের সংখ্যাগুলো গণনা করে শেষ করে যাচ্ছে না, কিন্তু সেটা কি হবে, সেটা হবে আবৃত। আর যদি আবার এই কথাটা এরকম করে থাকে যে দশমিকের পরে সংখ্যাগুলো কি আছে, দশমিকের পরে সংখ্যাগুলো আছে 2 3 4 এইভাবে দিয়ে ডট 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 ডট, তার মানে আরও অসংখ্য সংখ্যা আছে, গণনা করে আর শেষ করা যায় না, তাহলে সেটাও হবে অসীম। কিন্তু এটা হবে কি, অনাবৃত। কেন, যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তারা একই না, ভিন্ন ভিন্ন। ডিয়ার ভিউয়ার্স, এই বাস্তব সংখ্যা সম্পর্কিত বিস্তারিত আলোচনাগুলো যদি আপনারা কয়েকবার দেখে আয়ত্ত করে নিতে পারেন তাহলে এই সম্পর্কে যে প্রশ্নই আসুক না কেন আপনারা প্রশ্ন দেখা মাত্রই উত্তর করতে পারবেন। আর ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবারও আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। তখন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।